হ্যালো স্টুডেন্ট, এডুকেশন উইথ সন্তোষ স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা ক্লাস 11-এর সেমিস্টার 1-এর শিক্ষাবিজ্ঞান বিষয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ গ্রুপের ইউনিট 1-এর চ্যাপ্টার 3 শিক্ষার উপাদান নিয়ে আমরা আলোচনা করব। এই শিক্ষার উপাদান অধ্যায়টি থেকে আমি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন উত্তর নিয়ে এখানে আলোচনা করেছি, যে প্রশ্ন উত্তরগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। এবারে এই শিক্ষার উপাদান অধ্যায়টি তোমরা তোমাদের কাছে যে টেক্সট বই আছে, টেক্সট বইটা খুব ভালো করে পড়বে। তারপর আমি যে প্রশ্ন উত্তরগুলো নিয়ে এখানে আলোচনা করেছি সেগুলো তোমরা প্র্যাকটিস করবে। দেখবে তোমরা এই অধ্যায় থেকে যে কটা প্রশ্ন আসবে তোমরা অতি অবশ্যই সব কমন পাবে। তো শিক্ষার উপাদান অধ্যায় আলোচনা আমরা শুরু করব প্রথম প্রশ্ন থেকে। শিক্ষার প্রধান কয়টি উপাদান ও কী কী? শিক্ষার প্রধান 4টি উপাদান, যথা শিক্ষার্থী, শিক্ষক, পাঠ্যক্রম ও বিদ্যালয় পরিবেশ। এইবারে এই শিক্ষার্থী, শিক্ষক, পাঠ্যক্রম ও বিদ্যালয় পরিবেশকে আবার দুটো আলাদা আলাদা ভাগে ভাগ করা হয়েছে উপাদানকে, মানে একটা সক্রিয় উপাদান, একটা নিষ্ক্রিয় উপাদান। সক্রিয় উপাদান বলতে এখানে বলা হয় শিক্ষার্থী আর শিক্ষককে, আর নিষ্ক্রিয় উপাদান বলতে এখানে বলা হচ্ছে পাঠ্যক্রম ও বিদ্যালয় পরিবেশকে। তাই নেক্সট প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার সক্রিয় বা মানবিক উপাদান কয়টি ও কী কী? 2টি, যথা শিক্ষার্থী ও শিক্ষক। নেক্সট প্রশ্ন, শিক্ষার নিষ্ক্রিয় বা বস্তুগত উপাদান কয়টি ও কী কী? 2টি, যথা বিদ্যালয় ও পাঠ্যক্রম। নেক্সট প্রশ্ন, শিক্ষার মুখ্য উপাদান কোনটি? একদম প্রধান উপাদান, যাকে ছাড়া শিক্ষা প্রক্রিয়া অচল। তাহলে উত্তর হবে শিক্ষার্থী। তারপরে 5 নম্বর প্রশ্ন, আধুনিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষা জগতের কেন্দ্রবিন্দুতে কে অবস্থান করছে? তো কেন্দ্রবিন্দুতে আছে আমরা জানি শিশু বা শিক্ষার্থী, কারণ বর্তমান দিনে শিক্ষা ব্যবস্থা শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা। কিন্তু প্রাচীনে আমরা দেখেছিলাম তখন শিক্ষা ব্যবস্থার কেন্দ্রবিন্দু ছিল শিক্ষক, কিন্তু বর্তমানে শিক্ষা ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে আছে শিশু বা শিক্ষার্থী। নেক্সট, শিক্ষা প্রক্রিয়ার দ্বিতীয় মানবিক গুরুত্বপূর্ণ উপাদান কোনটি? তাহলে দ্বিতীয় মানবিক উপাদান হচ্ছে শিক্ষক। প্রথম গুরুত্বপূর্ণ উপাদান শিক্ষার্থী, দ্বিতীয় গুরুত্বপূর্ণ উপাদান বলা যেতে পারে শিক্ষক। এই দুজনকে ছাড়া কোনো মতেই শিক্ষা প্রক্রিয়া চলবে না, শিক্ষা প্রক্রিয়া অচল। নেক্সট, আধুনিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষক হলেন শিক্ষার্থীর। উত্তর হবে বন্ধু, দার্শনিক ও পথপ্রদর্শক। তাহলে আধুনিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষক শিক্ষার্থীর কে? বন্ধু, দার্শনিক ও পথপ্রদর্শক। পরের প্রশ্ন, কে বলেছেন বিদ্যালয় হলো সরল, মার্জিত, সুষম একটি সমাজ? প্রশ্নটাকে ইংলিশে অনেক সময় ঘুরিয়ে দেয়। স্কুল ইজ এ সিম্পলিফাইড, পিউরিফাইড অ্যান্ড বেটার ব্যালেন্স সোসাইটি। উক্তিটি কার? তাহলে উত্তর হবে জন ডিভি। তারপরের প্রশ্ন আমরা আলোচনা করব বংশগতি নিয়ে। আমাদের এই শিক্ষার উপাদানে শিক্ষার্থী, শিক্ষক, পাঠ্যক্রম আর পরিবেশ, এই 4টি টপিক নিয়েই কিন্তু আমাদের এই অধ্যায়। এই 4টি টপিক আলোচনা করতে গিয়ে আমরা বংশগতি পেয়েছি, আমরা পরিবেশও পেয়েছি, আবার পাঠ্যক্রম, সহপাঠ্যক্রম এগুলো তো আলোচনা করতেই হবে, শিক্ষকও আমরা পেয়েছি, আর শিক্ষার্থী তো অবশ্যই আছে। তো সেই 4টে নিয়েই কিন্তু পুরো অধ্যায়। সেখান থেকে বাছা বাছা 30টা প্রশ্ন আমি এনেছি এবং সেইগুলো নিয়েই আলোচনা করা হচ্ছে। তাহলে বংশগতি কি? 9 নম্বর প্রশ্ন, বংশগতি কি? বংশগতি, যার ইংরাজি প্রতিশব্দ হেরিডিটি, কথাটি ল্যাটিন শব্দ হেরিডিটাস থেকে এসেছে, যার প্রকৃত অর্থ এমন কোনো বস্তু যা ব্যক্তির নিজস্ব সম্পত্তি, সেটা সে তার উত্তরাধিকারকে দিয়ে যায়। সাধারণ অর্থে বংশগতি বলতে সেই সব দৈহিক ও মানসিক বৈশিষ্ট্যকে বোঝায় যা শিশু তার পূর্বপুরুষদের নিকট থেকে জন্মসূত্রে পেয়ে থাকে। আচ্ছা, নেক্সট প্রশ্ন, পরিবেশ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ। তাহলে পরিবেশ শব্দটি ইংরাজি প্রতিশব্দ এনভায়রনমেন্ট, এই শব্দটি এসছে ফার্সি শব্দ এনভায়রনার থেকে, যার অর্থ হলো পরিবেষ্টিত করে থাকা বা ঘিরে থাকা। এই পরিবেশ হলো সেই সব পারিপার্শ্বিক অবস্থার প্রভাব যা শিশুর আচার আচরণের পরিবর্তনের মধ্যে দিয়ে শিশুর সর্বাঙ্গীন বিকাশে সহায়তা করে। তো এই পরিবেশ, বংশগতি, এই জায়গা থেকে কোন প্রশ্নগুলো আসে বা কেমনভাবে প্রশ্ন আসে? সাধারণত এই জায়গাতে প্রশ্ন আসে
বংশগতি শব্দ ইংরেজি প্রতিশব্দ কি? হেরিডিটি। হেরিডিটি শব্দটি কোন শব্দ থেকে এসেছে? হেরিডিটাস থেকে এসেছে। বা হেরিডিটাস শব্দটির অর্থ কি? এইভাবে আসে। পরিবেশ শব্দটি কোন শব্দ? পরিবেশ শব্দের ইংরেজি প্রতিশব্দ কি? এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট শব্দটি কোন শব্দ থেকে এসেছে? ফার্সি শব্দ এনভায়রনার থেকে এসেছে। বা এনভায়রনার শব্দের অর্থ কি? এইভাবে এখান থেকে এমসিকিউ প্রশ্ন আসে। আচ্ছা, নেক্সট প্রশ্ন, কে বলেছেন হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট আর কোরিলেটিভ ফ্যাক্টরস? উত্তরটি হবে স্যান্ডিফোর্ড। নেক্সট, ব্যক্তিত্ব কি? ব্যক্তিত্ব হলো বংশগত এবং পরিবেশের গুণফল। এটা অনেক সময় এই সূত্র আকারেও প্রশ্ন দেয়, ব্যক্তিত্ব ইজিক্যাল টু ড্যাশ ইন্টু ড্যাশ। তার উত্তর হবে ব্যক্তিত্ব ইজিক্যাল টু বংশগত ইন্টু পরিবেশ। ইংলিশটাও দিয়ে থাকে, তাই ইংলিশটাও তুলে দেওয়া আছে এখানে, যে পার্সোনালিটি ইজিক্যাল টু হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট। নেক্সট প্রশ্ন, আমি একটু আগেই বলছিলাম যে প্রাচীনের শিক্ষা ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে কে ছিলেন? এই যে দেখো প্রশ্ন দিয়েছি, প্রাচীন শিক্ষা ব্যবস্থায় শিক্ষা জগতের কেন্দ্রবিন্দুতে কে ছিলেন? উত্তর শিক্ষক। নেক্সট, কে বলেছেন শিক্ষক হলেন জাতির আলোকবর্তিকাবাহী এবং মানব জাতির ভবিষ্যতের রূপকার? উত্তর হবে জন অ্যাডামস। নেক্সট প্রশ্ন, কে বলেছেন টিচার ইজ এ মেকার অফ ম্যান, অর্থাৎ শিক্ষক হলেন মানুষ গড়ার কারিগর? উত্তরটি এক্ষেত্রেও হবে জন অ্যাডামস। তো জন অ্যাডামসের এই দুটো বিখ্যাত উক্তি এই প্রশ্ন থেকে গুরুত্বপূর্ণ, এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আকারে অনেক সময় আসে। নেক্সট, শিক্ষকের কয়েকটি ব্যক্তিগত গুণাবলী উল্লেখ করো। তো আমাদের একটু আগেই বলছিলাম যে এই অধ্যায়তে শিক্ষক, পাঠ্যক্রম, সহপাঠ্যক্রম সব কিছু নিয়ে আলোচনা করতে হবে। সেক্ষেত্রে আমাদের শিক্ষক সম্পর্কে এখানে আমাদের যে প্রশ্নগুলো এসে থাকে সেটা হচ্ছে শিক্ষকের ব্যক্তিগত গুণ, পেশাগত গুণ কি, এই সম্পর্কিত বিভিন্ন আমাদের প্রশ্ন আসে। তো ব্যক্তিগত গুণ বলতে এখানে বোঝানো হয়েছে যে শিক্ষকের ব্যক্তিগত গুণ কী কী থাকতে হবে। তাহলে শিক্ষক হবেন অবশ্যই সুব্যক্তিত্বের অধিকারী, চরিত্রবান, দায়িত্বশীল, ধৈর্যশীল, সুবিবেচক, পেশার প্রতি ভালোবাসা এবং সুস্বাস্থ্যের অধিকারী। এগুলো শিক্ষকের ব্যক্তিগত গুণাবলী হিসাবে থাকা উচিত। আর শিক্ষকের পেশাগত গুণ কী কী থাকতে হবে? শিক্ষকের পেশাগত গুণ হিসেবে থাকবে যে একজন শিক্ষককে অবশ্যই যে বিষয়ে তিনি শিক্ষা দেবেন সেই বিষয়বস্তুর জ্ঞান থাকতে হবে, শিশু মনোবিদ্যার জ্ঞান থাকতে হবে, শিক্ষণ পদ্ধতি, মূল্যায়ন, এই সকল বিষয় শিক্ষকের অবশ্যই জ্ঞান থাকা উচিত। তবে শিক্ষকের পেশাগত গুণ স্বয়ংসম্পূর্ণ হবে। তারপরে পাঠ্যক্রম টপিক আছে, পাঠ্যক্রম টপিক থেকে আমাদের প্রশ্ন আসে। পাঠ্যক্রম শব্দের ব্যুৎপত্তিগত অর্থ এখানে দেওয়া আছে, সেই একই রকম হেরিডিটি বা এনভায়রনমেন্ট শব্দগুলো যেভাবে আমরা ব্যাখ্যা করছিলাম সেভাবেও পাঠ্যক্রমটা আমরা এখানে দেখব। পাঠ্যক্রম শব্দের ইংরেজি প্রতিশব্দ কারিকুলাম, ল্যাটিন শব্দ থেকে এসেছে, ল্যাটিন শব্দ কুরিয়ার থেকে এসেছে, যার অর্থ নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর দৌড়ের পথ। এখান থেকে প্রশ্ন কেমন থাকে, পাঠ্যক্রম শব্দের ইংরেজি প্রতিশব্দ কি? আচ্ছা, কারিকুলাম শব্দটি কোন শব্দ থেকে এসেছে? ল্যাটিন শব্দ থেকে। ল্যাটিন কোন শব্দ থেকে এসেছে? কুরিয়ার থেকে এসেছে। বা কুরিয়ার শব্দ অর্থ কি? নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর পথ। এই এমন ধরনের প্রশ্ন এখান থেকে তৈরি হয়। তোমরা যদি ব্যুৎপত্তিগত অর্থটা খুব ভালো করে পড়ে থাকো সেক্ষেত্রে যে প্রশ্ন দিক না কেন তোমরা এখান থেকে অনায়াসেই পেরে যাবে। তো পরিবেশ, বংশগতি আর পাঠ্যক্রম এই তিনটের ব্যুৎপত্তিগত অর্থ খুব ভালো করে পড়বে, এখান থেকে একটা প্রশ্ন তোমরা অবশ্যই কমন পাবে। আচ্ছা, পরের প্রশ্ন, বিষয়ভিত্তিক বা গতানুগতিক পাঠ্যক্রম কি? আচ্ছা, বিষয়ভিত্তিক, গতানুগতিক পাঠ্যক্রম, কর্মকেন্দ্রিক পাঠ্যক্রম, অভিজ্ঞতা ভিত্তিক পাঠ্যক্রম, এগুলো সব পাঠ্যক্রমের এক একটা প্রকারভেদ। তো এই প্রকারভেদগুলো, পাঠ্যক্রমের প্রকারভেদগুলো খুব ভালো করে পড়বে। বিষয়ভিত্তিক পাঠ্যক্রম কাকে বলে, কর্মকেন্দ্রিক পাঠ্যক্রম কাকে বলে, অভিজ্ঞতা ভিত্তিক পাঠ্যক্রম কাকে বলে, এখান থেকেও দেখা যাচ্ছে ব্যাখ্যামূলক প্রশ্ন আমাদের অনেক সময় পরীক্ষায় দিয়ে দেয়। তো এইগুলো খুব ভালো করে পড়বে। তারপরে একটা গুরুত্বপূর্ণ টপিক যেখান থেকে প্রশ্ন অবশ্যই থাকবে, 100% থাকবে, সেটা হচ্ছে সহপাঠক্রমিক কার্যাবলী। এই সহপাঠক্রমিক কার্যাবলী কি? আমরা জানি পাঠ্যক্রম শিক্ষার্থীর বৌদ্ধিক বিকাশ ঘটায়, কিন্তু শিক্ষার্থীর বর্তমান দিনে শিক্ষার লক্ষ্য শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ ঘটাতে হবে। তো যেখানে সর্বাঙ্গীন বিকাশ ঘটাতে গেলে কি কি প্রয়োজন? বৌদ্ধিক বিকাশের সাথে সাথে শিক্ষার্থীর দৈহিক, মানসিক, সামাজিক, প্রাক্ষবিক সকল দিকের বিকাশ ঘটাতে হবে। তো পাঠ্যক্রম শুধু বৌদ্ধিক বিকাশ ঘটায়, তাহলে সেক্ষেত্রে পাঠ্যক্রমের সাথে এমন কিছু অ্যাক্টিভিটিস বা কার্যাবলী রাখতে হবে যেগুলো শিক্ষার্থীর দৈহিক, মানসিক, সামাজিক, প্রাক্ষবিক সকল দিকের বিকাশ ঘটাবে। তো সেই সকল কার্যাবলীকে সহপাঠ্যক্রমিক কার্যাবলীর অন্তর্ভুক্ত করা হয়েছে বা সহপাঠ্যক্রমিক কার্যাবলী বলা হয়। এখানে আমরা দেখব পাঠ্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীর বৌদ্ধিক বিকাশ ঘটে থাকে, কিন্তু অন্যান্য অর্থাৎ দৈহিক, মানসিক, সামাজিক, নৈতিক প্রভৃতির বিকাশ ঘটে না। তাই শিক্ষার্থীর বৌদ্ধিক বিকাশের পাশাপাশি তাদের অন্যান্য দিকের বিকাশ যে বিষয়টি প্রয়োজন তা হলো সহপাঠ্যক্রমিক কার্যাবলী। সহপাঠ্যক্রমিক কার্যাবলী শিক্ষার্থীর অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ ঘটিয়ে সুব্যক্তি অধিকারী করে তোলে। অর্থাৎ পাঠ্যক্রম দৈহিক বিকাশ ঘটায়
তাই পাঠ্যক্রমের সাথে সাথে এমন কিছু বিষয় অন্তর্ভুক্ত করা হচ্ছে বা যোগ করা হচ্ছে যেগুলো শিক্ষার্থী বৌদ্ধিক, মানসিক, সামাজিক সকল দিকের বিকাশ ঘটাবে। সেই বিষয়গুলোকেই বলা হয় সহপাঠ্যক্রমিক কার্যাবলী। এইবারই সহপাঠ্যক্রমিক কার্যাবলী থেকে আমাদের প্রকারভেদ এবং তার উদাহরণ নিয়ে প্রশ্ন আসে। সহপাঠ্যক্রমিক কার্যাবলী প্রকারভেদ আর উদাহরণ নিয়ে প্রশ্ন আসে। বইতে তোমরা অনেক প্রকারভেদ, অনেক উদাহরণ পাবে। সাধারণত যে জায়গাগুলো থেকে প্রশ্ন আসে আমি সেই জায়গা থেকেই প্রশ্ন দিয়েছি। যে প্রকারভেদ তার উদাহরণগুলো অবশ্যই তোমরা খুব ভালো করে কিন্তু পড়বে। দেখো, প্রথম প্রকারভেদ দিয়েছি শারীরিক কার্যাবলী। শারীরিক কার্যাবলীর মধ্যে যে কোনো খেলাধুলা পড়বে, যেমন ফুটবল, ক্রিকেট, ভলিবল, এছাড়া যে কোনো ব্যায়াম, হ্যাঁ, যোগাসন, পদ্মাসন ইত্যাদি ব্যায়াম, এই সব কিছুর দ্বারা শিক্ষার্থীর শারীরিক বিকাশ হয়। তাই শারীরিক কার্যাবলী হলো এইগুলো। তাহলে প্রশ্ন আসতে পারে একটি শরীরচর্চামূলক সহপাঠ্যক্রমিক কার্যাবলীর উদাহরণ দাও। তাহলে ব্যায়াম দিতে পারো বা খেলাধুলা, যেটা অপশনে থাকবে তোমাদের এমসিকিউ পরীক্ষা, যেটা অপশনে থাকবে সেটা তোমরা উত্তর করবে। দ্বিতীয়, আত্মপ্রকাশমূলক কার্যাবলী। আত্মপ্রকাশমূলক কার্যাবলীর মধ্যে কী কী উদাহরণ আসছে? সাহিত্যসভা, বিতর্ক সহ অভিনয়। তোমাদের প্রশ্ন এভাবে দিল যে অভিনয় কোন ধরনের সহপাঠ্যক্রমিক কার্যাবলী? শারীরিক কার্যাবলী, আত্মপ্রকাশমূলক কার্যাবলী, সৃজনাত্মক কার্যাবলী, সাংস্কৃতিক কার্যাবলী। তাহলে অভিনয় আমরা দেখছি কি আত্মপ্রকাশমূলক কার্যাবলী। নেক্সট প্রশ্ন, সৃজনাত্মক কার্যাবলী। সৃজনাত্মক কার্যাবলীর মধ্যে কী কী আসছে? গল্প রচনা, কবিতা লেখা, অঙ্কন ইত্যাদি। নেক্সট, সাংস্কৃতিক কার্যাবলী। সাংস্কৃতিক কার্যাবলী কি? মহাপুরুষদের জন্ম মৃত্যু দিবস পালন, বিদ্যালয়ে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক ইত্যাদি। নেক্সট, সমাজ সেবামূলক কার্যাবলী। সমাজের বিভিন্ন সেবামূলক কার্যাবলী, যেমন স্বাস্থ্য সপ্তাহ পালন, অন্ন সপ্তাহ পালন, জলদান ইত্যাদি, রক্তদান শিবির আয়োজন, এইগুলো। এরপরে আমাদের পরিবেশ শব্দের ব্যুৎপত্তিগত উপরে পড়েছি। পরিবেশের প্রকারভেদ অনেক আছে। সাধারণত আমি সহজ দুটো উদাহরণ নিয়ে এখানে আলোচনা করেছি। একটা জড় পরিবেশ, একটা সজীব পরিবেশ। এগুলো তোমরা ছোটো থেকে পড়ে আসছো জীবনবিজ্ঞান বা পরিবেশ বইতে। তো জড় পরিবেশ কী, সজীব পরিবেশ কী, সেগুলো উদাহরণ কী আছে, এগুলো ভালো করে তোমরা এখান থেকে দেখে নেবে, তাহলে এখান থেকে হয়ে যাবে। তারপরের প্রশ্ন, সঙ্গতি বিধান কথার অর্থ কী? সঙ্গতি বিধান কথার অর্থ অভিযোজন বা মানিয়ে নিয়ে চলার ক্ষমতা। নেক্সট প্রশ্ন, জীবনের অপর নাম কি? জীবনের অপর নাম কি? তো জীবনের অপর নাম শিক্ষা। নেক্সট প্রশ্ন, শিক্ষার চারটি উপাদানের মধ্যে সম্পর্ক কি? শিক্ষার চারটি উপাদানের মধ্যে সম্পর্ক, শিক্ষার এই যে চারটি উপাদান একে অপরের সাথে পরিপূরক বলা যেতে পারে বা সম্পর্কযুক্ত। তাই এখানে বলা হচ্ছে শিক্ষা ইজিক্যাল টু শিক্ষার্থী প্লাস শিক্ষক প্লাস পাঠ্যক্রম প্লাস বিদ্যালয়। এটা শূন্যস্থান আকারে আসতে পারে প্রশ্ন। আচ্ছা, নেক্সট প্রশ্ন, শিক্ষকই হলেন প্রকৃত ইতিহাস রচয়িতা উক্তিটি কার? তো শিক্ষকই হলেন প্রকৃত ইতিহাস রচয়িতা উক্তিটি H.G. ওয়েলসের। আর এই অধ্যায়ের শেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আমি এনেছি সেটা হলো, একজন আদর্শ শিক্ষক হতে গেলে প্রথমে ভালো ছাত্র হতে হবে। কথাটি কে বলেছেন? কথাটি বলেছেন শিক্ষাবিদ মার্টিন। তো এই 30টি প্রশ্ন উত্তর যেগুলো নিয়ে আমি আলোচনা করলাম সেগুলো তোমরা খুব ভালো করে পড়ো। এছাড়া তোমাদের টেক্সট বইতে বা কোনো সহায়িকা বইতে তোমরা ব্যাখ্যা বিবৃতি, ম্যাচিং বা অন্যান্য যে ধরনের প্রশ্নগুলো হয়ে থাকে সেগুলো তোমরা কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করবে। দেখবে প্রত্যেকটা প্রশ্ন যখনই করতে যাচ্ছ তুমি এই যে 30টা প্রশ্ন এখান থেকে প্র্যাকটিস করলে দেখবে এই প্রশ্নগুলোকেই বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে এই অধ্যায়ের প্রশ্ন তৈরি হচ্ছে। তাই এই 30টা প্রশ্ন যদি তোমরা খুব ভালো করে রেডি করে নিতে পারো তাহলে এই অধ্যায় থেকে যে প্রশ্নই আসবে না কেন তোমরা খুব সহজেই উত্তর করতে পারবে। তাহলে এই 30টা প্রশ্ন খুব ভালো করে তোমরা দেখে নাও, পড়ে নাও। আর তোমাদের বারবার বলছি, আমি আগেও বলেছি, এই ভিডিওতেও বলছি, ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব তো করে রাখবে। তাহলে প্রতিনিয়ত ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক আলোচনা পেয়ে যাবে, প্রশ্ন উত্তর পেয়ে যাবে। আর তোমাদের যত বন্ধু বান্ধব আছে তাদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে বলো। ক্লাস 11 থেকে আমি শুরু করেছি, তোমাদের ক্লাস 11 থেকে একদম 12-এর শেষ দিন পর্যন্ত বলা যেতে পারে আমি তোমাদের পাশে আছি, পাশে থাকবো। প্রশ্ন উত্তর এভাবে আলোচনা করব, অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, অনেক শেয়ার করো, আমার পাশে